সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন শওকত মাহমুদ, আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং আছেন সাচিপের সভাপতি ডাক্তার ইকবাল আরসলান। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। কয়েকটি বিষয় নিয়ে আপনাদের বিশ্লেষণ শুনতে চাই, শুরু করতে চাই করোনার টিকা প্রসঙ্গে। সেই টিকা নিতে মানুষের ভিড় শুরু হয়ে গেছে, যে সংশয় ছিল সেই টিকাটি, এবং আজকের যে বিষয়টি স্বাস্থ্য সচিব যেটি বলছেন যে স্পট রেজিস্ট্রেশন, অর্থাৎ কেন্দ্রের রেজিস্ট্রেশন করে সেখান থেকে টিকা দেওয়ার যে ব্যবস্থা সেটি নিয়ে তিনি কথা বলেছেন। জনাব ইকবাল আরসলান, আপনি যদি আমাদেরকে এই বিষয়টি একটু পরিষ্কার করতেন যে কেন্দ্রের টিকা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি কোনো ধরনের জটিলতা তৈরি হওয়ার শঙ্কা আছে, বা সুবিধাটাই কি বা অসুবিধাটাই বা কি? জি, ধন্যবাদ আপনাকে, ডিবিসিকে এবং আলোচকবৃন্দ। বিষয়টা হচ্ছে যে দেখেন, যে প্রত্যেকটা বিষয়েরই একটা আপনার ক্যাপাসিটি থাকে, সীমাবদ্ধতা থাকে। ধরেন যে আমি একজন মানুষ, আমি কতটা রুগী দেখতে পারবো বা কতজনকে ভ্যাকসিন দিতে পারবো, বা আমার যে সেন্টারটা আছে সেই সেন্টারের সক্ষমতা কতটুকু। এখন যখনই আপনি ওপেন করে দিবেন যে যখন খুশি তখন এসে দিতে পারবে, তাহলে কিন্তু যে আপনার হবে কি যে এত লোক ভিড় করবে। আপনারা দেখলেন যে 3 দিন আগে যে ঘটনাগুলো ঘটলো, অনভিপ্রেত ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো ঘটতে থাকবে। আমি মনে করি যে স্বাস্থ্য সচিব যেটা বলেছেন তাদেরকে আসলে আরেকটু মানে জিনিসগুলো এরকম হচ্ছে যে চিন্তা ভাবনা না করেই আমার কাছে মনে হচ্ছে, আমি হয়তো ভুল, হয়তো 100% ভুল, যে যারা আসলে কাজগুলো করছেন তাদের সাথে পরামর্শ না করে যে এই আপনার যে যারা সিদ্ধান্ত নেন তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এবং একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেবার কারণে মানুষের হয়রানিগুলোও যেমন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলোতে একটা বিব্রতকর পরিস্থিতি আপনার উদ্ভব হচ্ছে এবং সামলাতে হচ্ছে। তো এখন স্বাস্থ্য সচিব বললেন যে বয়স্ক, আবার তিনি বলেছেন যে 80 বছর তত ঊর্ধ্বে, যেমন উদাহরণ দিতে যে বলেছেন। তো 80 বছর তত ঊর্ধ্ব যে আপনার বা কত বৎসর, এগুলো আমি মনে করি যে তারা একটু যে কোনো ঘোষণাই দিক, তারা সেটা হচ্ছে যে তারা একটু চিন্তা ভাবনা করে যারা বিভিন্ন স্টেক হোল্ডার তাদের সাথে পরামর্শ করে তারপরে দেওয়া উচিত। তা না হলে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে সবসময়। জি, আরেকটা বিষয়কে একটু পরিষ্কার করবেন ডাক্তার ইকবাল, যে এই যে বলা হচ্ছে বয়স বিবেচনায়, কিছুদিন আগে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনলাম, এখন আমরা স্বাস্থ্য সচিবের, মানে আপনি নিজেও বলছিলেন যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে মানুষ আছে। এই বিভ্রান্তি কাটিয়ে, মানে যারা অনলাইন ফ্রেন্ডলি না, ইন্টারনেট ফ্রেন্ডলি যারা না, তারা তো আসলে দেশে আছেই এরকম সংখ্যা। ফলে তাদের জন্য এই টিকা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু আমরা বলছি সবাইকে টিকার আওতায় আনার কথা, সেই প্রক্রিয়া সহজ করার ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। এখানে আমাদের আসলে চরিত্রটা হচ্ছে যে সবসময় আমরা দায়টা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি। সে রাজনীতির ক্ষেত্রে বলেন, আপনি হয়তো এরপরে আমাকে ছেড়ে দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ শুরু করবেন, সেখানেও দেখবেন যে একে অন্যের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা। ঠিক এখানেও যে প্রশাসন বলেন আর যারা কাজে থাকেন বা কাজ করেন তারাও যে আপনার দায় চাপাতে চান, এটা তাদের উচিত ছিল যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে তারা কোনো সংস্থা, এনজিও হোক, যাই হোক, হোয়াট এভার মেবি, যারা রেজিস্ট্রেশন করতে পারেন না তাদের সাপোর্ট সেন্টার করা উচিত ছিল। হ্যাঁ, হাসপাতালগুলোতেই তারা করতেন যে সাপোর্ট সেন্টার আলাদা করতেন, এবং সেই সাপোর্ট সেন্টারের মাধ্যমে রেজিস্ট্রেশন হতো। রেজিস্ট্রেশন হওয়ার পরে লোকগুলোকে, যে ক্যাপাসিটি আছে, ধরেন 1200 ক্যাপাসিটি থাকলে 1200 জনকে ডেট দিত, 1200 জন এসে নিয়ে যেত, তারপরের দিন 1200 জন আসতো। এভাবে যদি হতো তাহলে পারে আপনার হতো। তাদেরকে আসলে একটা সাপোর্ট সেন্টারের মাধ্যমে যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা করা উচিত ছিল, যারা করতে পারেন না। জি, ধন্যবাদ ডাক্তার ইকবাল। আমরা শওকত মাহমুদ, যেটা আপনি নিজেও বলছিলেন, এরপরে আমাদের সঙ্গে আর যারা অতিথি আছেন তারা বলবেন। ডক্টর শওকত মাহমুদ, আপনি যদি এই বিষয়টিতে বলতেন, টিকার যে কেন্দ্রে যে রেজিস্ট্রেশন, যেটিকে আমরা স্পট রেজিস্ট্রেশন বলছি, সেটি আসলে কতটা কাজ দেবে বা কতটা প্রয়োজন আসলে আমাদের? দেখুন, আমাদের দেশের টিকাদানের একটা বিরাট ঐতিহ্য আছে আমাদের এই স্বাস্থ্য সার্ভিসের সঙ্গে। আমরা ছোটবেলা থেকেই টিকা নিয়েছি বিভিন্ন ধরনের, এবং আমরা যারা যেসব মহিলা ঘরে এসে টিকা দিতেন, আমরা টিকা আলি দেখলে ভয় পেয়ে আমরা পালিয়ে যেতাম বা বাথরুমে ঢুকে যেতাম। তো এইগুলোর ক্ষেত্রে আমাদের একটা অভিজ্ঞতা আছে, এবং আমি মনে করি যে কলেরার ইনজেকশন দেওয়া বা বসন্তের টিকা দেওয়া সবকিছুর ক্ষেত্রে কিন্তু খুব সাকসেসফুলি টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। বরং যেটা 1996 সালের
পরে 98 সম্ভবত যে স্বাস্থ্য সেবার মধ্যে কমিউনিটি ক্লিনিক আনার পরে পরিবার পরিকল্পনা কর্মীদের ঘরে যাওয়া বা টিকার ঘরে যাওয়ার এই বিষয়গুলো কিন্তু একটু চাপা পড়ে যায় এবং এটা সবাইকে স্বাস্থ্য মানে হেলথ ক্লিনিক মুখী হওয়ার পরামর্শ, যেটা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বলা হয়েছে যে একটা মহিলাকে পরামর্শ নেওয়ার জন্য সেখানে যেতে হবে, যেটা আগে ইনফরমাল ঘরে ঘরে কর্মীরা যেতেন মা বোনদের সঙ্গে আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে আসবে। যাই হোক, এখন রেজিস্ট্রেশনের ব্যাপারটা হয়েছে কি, প্রথমে যখন মানুষ পুরোপুরি আস্থা আনতে পারছে না, একটা সংশয় ছিল, সেই কারণে তারা রেজিস্ট্রেশনটা কিভাবে করতে চায়, এই কয়েকদিনে দেখা গেল মাত্র 11,000 হয়েছিল। কিন্তু এবং তখন সরকারও আবার ঘোষণা দিয়েছে উৎসাহিত করার জন্য যে তারা কেন্দ্রে এলেও, স্বাস্থ্য কেন্দ্রে এলেও কিন্তু যারা টিকা দিতে পারবেন স্পট রেজিস্ট্রেশন এরকম করা হবে। এখন যেহেতু মানুষ অপেক্ষা করছে দেখার জন্য যে আসলে এই টিকার প্রতিক্রিয়া কি, যেহেতু কোনো নেতিবাচক প্রতিক্রিয়ার খবর এখন আমরা পাইনি বা আমাদের কাছে নেই, তখন সাধারণ মানুষ এখন ভিড় করছেন, এতে করে চাপ পড়ে গেছে। এবার ডাক্তার ইকবাল আরসালান যে কথাটি বলেছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে বা একটা সাপোর্ট সেন্টারের মাধ্যমে বিষয়গুলো পরিচালনা করলে তাহলে কেন্দ্রগুলোতে যারা পরিচালক আছেন, পরিচালনা করছেন, তাদের উপরে যে এই প্রেশারটা পড়তো না, যেটা আমরা মহাখালীর শেখ নাসির গ্যাস্ট্রো লিভার হসপিটাল পরিচালকের কাছে শুনতাম যে প্রথমে যে কম আসার কারণে ওরা বলেছে মেসেজ লাগবে না, আপনাদের রেজিস্ট্রেশন থাকলেই চলে আসবেন। এখন আসার পর দেখা যাচ্ছে যে 1200 লোক দিতে পারে, এর উপরে হলে তুমি দিতে পারতেন। তো এই ক্ষেত্রে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের উচিত ছিল সবার সঙ্গে এই টিকাদান কর্মসূচির এই সিস্টেমটা একটা সুন্দরভাবে ডেভেলপ করা, এবং এটা একটা বিভ্রান্তিও কাজ করছে মানুষের মধ্যে। তো আমার মনে হয় এখনো সময় আছে, যেহেতু টিকাদানটি একটি লম্বা সময় ধরে পরিচালিত হবে এবং মানুষ সেখানে একটা সুস্থির ভাবে এবং তার নিজস্ব স্বাস্থ্যের অবস্থা ব্যক্ত করে পরীক্ষা করে টিকাদানের সুযোগ আছে, যদি সুযোগটা করা যায় তাহলে আমার মনে হয় যে এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। জি, ধন্যবাদ শওকত মাহমুদ। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, জনাব শফিউল আলম ভূঁইয়া, দুঃখিত। হ্যাঁ, আপনি আমার মন্তব্য জানতে চাচ্ছেন? আমি মনে করি যে যখন টিকাদান কর্মসূচিটা শুরু হয়েছিল অত্যন্ত সুন্দরভাবেই শুরু হয়েছে। ধরেন আমি নিজে, এখানে ইকবাল ভাই আছে, বিএসএমইউ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন সেন্টার টিকাদানের, সেখানে গিয়ে টিকা দিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট দরকার হয়নি প্রথম 2-3 দিন, রেজিস্ট্রেশন করার পরেই আমরা গিয়ে দিতে পেরেছি। কিন্তু এখন গতকালকে থেকে যেটি বলা হচ্ছে সেটি হলো যে এসএমএস লাগবে, তার মানে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, ডেট দিয়ে দিবে। তো এখন ডেট ছাড়া কেউ টিকা দিতে পারছে না, কারণ এত মানুষ ভিড় করছে যে ওই যে প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা সামর্থ্য আছে, ধরেন কতজনকে সে টিকা দিতে পারবে প্রতিদিন, সেই সামর্থ্য অতিক্রম করে যাচ্ছে। তো যার ফলে এখন বলা হচ্ছে যে এসএমএস পেলে আপনি ডেট অনুসারে টিকা দিতে আসবেন। তো আমার মনে হয়, আমি যেটা মনে করি যে এটার পাশাপাশি যারা ধরেন অনলাইন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবেন না, তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করা দরকার। যদিও এখনো সেই পর্যায়ে যাদেরকে আমরা টার্গেট গ্রুপ হিসেবে এখন টিকাদান করছি, তারা মোটামুটি আপনার অনলাইনে কাজ করতে সক্ষম বা তাদেরকে কেউ না কেউ হেল্প করতে পারছেন। কিন্তু যখন এটাকে আমরা একেবারে ম্যাস পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে আরো বিস্তৃতি ঘটবে, তখন কিন্তু এমন অনেক মানুষ থাকবে যাদের অনলাইনের সাথে যাদের সংশ্লিষ্টতা নেই বা স্মার্টফোন নেই, তাদের জন্য কিন্তু ওই যে সাপোর্ট সেন্টার বলেন অথবা স্পট রেজিস্ট্রেশন বলেন, কোন একটা উপায় থাকতে হবে, না হয় কিন্তু মানুষ বিভ্রান্ত হবে এবং মানুষ টিকা নিতে পারবে না। তো সেই জন্য আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিষয়টাকে ভেবে দেখতে হবে যে কিভাবে যারা অনলাইনের আওতাভুক্ত নয় তাদেরকে কিভাবে এই টিকার আওতায় আনা যাবে। আমাদের ওই ঐতিহ্যটাকে কাজে লাগালে যে টিকাদানের ক্ষেত্রে আমাদের যে সফলতা, যদিও এখানে আপনার করোনা টিকার ক্ষেত্রে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণের একটা ব্যাপার আছে, সে ধাপে ধাপে টিকাগুলো আসবে, সবকিছু বিবেচনায় নিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এখানে আরো সক্রিয় থাকতে হবে, যাদের অনলাইন সিস্টেম নাই তাদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য। তবে এখনো পর্যন্ত যে ব্যবস্থা আছে, যেভাবে দেয়া হচ্ছে, আমি মনে করি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। জি, ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে আমরা ফিরবো। আপনারা দুজন থাকবেন আমাদের সঙ্গে। তার আগে ডাক্তার ইকবাল আরসলান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সময় দেওয়ার জন্য এবং আপনার মন্তব্য এবং বিশ্লেষণ তুলে ধরার জন্য। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটুল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন শওকত মাহমুদ, আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া।
স্বাগত জানাচ্ছি দুজনকে আবারও সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, আজকে আমরা দেখলাম বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিএনপির যে একটি সমাবেশ সেটিকে পণ্ড করার একটা চেষ্টা পুলিশের, এবং যেই ঘটনাকে আসলে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা, সেটা হচ্ছে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার যে খেতাব আছে সেটি একটা বাতিলের প্রস্তাব করেছেন একজন সেই আওয়ামী লীগের একজন নেতা, এবং সে কারণে সেটিকে ঘিরে আসলে আজকের এই সংঘর্ষ। শওকত মাহমুদ, আপনি যদি বলতেন যে আজকে আমরা দেখলাম হাসান মাহমুদকে বলতে যে এই বিষয়ে আসলে কোনো মীমাংসা এখন পর্যন্ত হয়নি, এই বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি এটি বাতিলের। আবার ওবায়দুল কাদের তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়, সেগুলো নিয়ে বিতর্ক করার কারো কোনো সুযোগ নেই। তারপর আসলে এই ধরনের বিতর্ক, তার বাতিল, তার যে মুক্তিযুদ্ধের যে খেতাব সেটি বাতিলের যে সিদ্ধান্ত, সেটিকে আপনি কিভাবে দেখেন, কতটা যৌক্তিক মনে করেন? এই কথাগুলো 4 দিন আগে বললেও তো আর পরিস্থিতি এরকম দাঁড়ায় না যে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে কারো কোনো কিছু বলার নেই। সেকেন্ডলি, এটা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু যে পর্যায়ে সিদ্ধান্তের কথা বলা হয়েছে বা পত্রপত্রিকায় যেভাবে এসছে বা প্রস্তাব করা হয়েছে, আমি মনে করি যে এটা প্রস্তাব করাটাই কিন্তু এক ধরনের একটা হীন রাজনৈতিক উদ্দেশ্য থেকেই করা হয়েছে, এবং এটার কোনো এটা মানুষ একসেপ্ট করেনি, এবং সরকারও নিশ্চয়ই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এবং বিএনপি উপর্যুপরি 3 দিন একদিন গ্যাপ দিয়ে করেছে। আজকের যে সমাবেশটি ছিল, সেই সমাবেশের কোন সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে। প্রথম দিকে বাধা দিয়েছিল, তারপরে সমাবেশটি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। যখন শেষ পর্যায়ে তখন এই হামলাটা করা হয়েছে। এটা কোনো পুলিশের বাধা না, এটা হামলা, এবং পুলিশ বলছে যে এই লোকজনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। আসলে পুলিশ নিজেই রাস্তা বন্ধ করে দিয়েছে, তারা একটা হামলা করবে, এটা পরিকল্পিত হামলা, সেই জন্য যানবাহনটা বন্ধ রাখা। এবং এখান থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি, এটা প্রতিবাদ করা হয়েছে, এবং স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসে শহীদ জিয়ার যে নাম যেভাবে আছে সেভাবেই রাখার পক্ষে কথা বলা হয়েছে। এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে। আমার ধারণা আজকের অবস্থা দেখেই হয়তো সরকারের 2 মন্ত্রী এই ধরনের কথা বলছেন, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে এই প্রস্তাবটি যে এমন এক সময় করা হয়েছে যখন দেশে একটা করোনার মহামারী, তারপরে টিকাদান নিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটা দৌড়াদৌড়ি আছে। সেকেন্ডলি, আমাদের নানা ধরনের সমস্যা। এখন সরকার একটা মীমাংসিত বিষয় নিয়ে যদি রাজনৈতিক পানি ঘোলা করতে চায়, সেক্ষেত্রে তো বিএনপি নিয়মতান্ত্রিক প্রতিবাদ করবে, এবং বিএনপির এটা করা উচিত, এবং সারা দেশেও কিন্তু এটা একটা প্রতিক্রিয়া হয়েছে। তো আমি মনে করি যে সরকারের এই ধরনের থেকে পিছিয়ে আসা উচিত। তবে মনে হচ্ছে জনগণ সন্দেহ করে, যেহেতু ওই প্রস্তাবের পরে আনিসুল হকের মতো আইনমন্ত্রী তিনি বলছেন যে আইনি কোনো জটিলতা হবে না, এবং এই ধরনের কথাবার্তা মনে হয়েছে যে একটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক মহল থেকে এটা পক্ষে একটা আশকারা আছে, মদত আছে। তা না হলে এই শাহজাহান খানের মতো একটা সাবেক মন্ত্রী হঠাৎ করে প্রস্তাব কেন করবেন, এবং এই প্রস্তাবের যৌক্তিকতাও তাদের ভেবে দেখা উচিত ছিল। তো সেই কারণেই এই প্রতিবাদটা হয়েছে। আমার মনে হয় সরকার যত তাড়াতাড়ি নিজেকে সংযমী করবে তত তাড়াতাড়ি ভালো। এর আগে মুক্তিযোদ্ধার তালিকা, রাজাকারের তালিকা, এগুলো নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ে কিন্তু নানা ধরনের ঘটনা ঘটেছে, বিতর্কিত ঘটনা ঘটেছে, এবং এই বিতর্কিত ঘটনার কারণে কিন্তু সরকারকে বিপাকে পড়তে হয়েছে। কারণ তালিকার মধ্যে, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম ঢুকানো হয়েছে, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সমর্থক বা পেশাজীবী নেতা, তাদের নামও দিয়ে দেওয়া হয়েছে। অতএব আমার মনে হয় যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টি এটি সঠিকভাবে চলছে না। এটি সরকারেরও কিন্তু এই ব্যাপারে একটা দায়িত্ব নেওয়া উচিত, যে যেহেতু দেশের রাজনীতিকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান আছে, তার খেতাব, তার যুদ্ধে বীরত্বের কারণেই সেনাবাহিনী থেকে প্রস্তাব করে এই খেতাবটা দেওয়া হয়েছে। আমার মনে হয় যদি কারো কোনো সেনা কর্মকর্তার বীরত্বপূর্ণ অবদানকে অস্বীকার করা হয়, সেটা আদতে সেনাবাহিনীকেই কিন্তু ছোট করার বিষয়। ধন্যবাদ শওকত মাহমুদ, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি যদি বলতেন আপনার মন্তব্য, যে জিয়াউর রহমানের এই মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের বিষয়টি আসলো, সেটিকে কেন্দ্র করে আজকে সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম, এটিকে আপনি কতটা যৌক্তিক মনে করেন এই প্রস্তাবকে? যেমন ধরেন, কারো কারো মধ্যে তো এই ব্যাপারে জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে ক্ষোভ আছে। ক্ষোভ কোন জায়গাটায়? জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন সেটা আমরা জানি, কিন্তু উনি যখন ক্ষমতা দখল করেন, ক্ষমতা দখল করার পরে ওনার প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, রাজাকার ছিলেন শাহ আজিজ। তারপরে আপনার
উনি গোলাম আজমের নাগরিকত্ব প্রদান থেকে শুরু করে বা মুক্তিযুদ্ধের যে মৌল চেতনা, যেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেটিকে পরিবর্তন করে বিসমিল্লাহ সংযোজন করে একটু পাকিস্তানি ধারায় যখন বাংলাদেশকে নিয়ে গেলেন, তখন অনেকের মধ্যে সন্দেহ জেগেছে, প্রশ্ন জেগেছে যে জিয়াউর রহমান সাহেব যদি মুক্তিযোদ্ধা হন, সেক্টর কমান্ডার হন, তাহলে উনি এই কাজগুলো কিভাবে করলেন। ইতিহাসের মূল্যায়ন থেকে এই প্রশ্নগুলো উঠে আসে। তো সেক্ষেত্রে হয়তো কেউ কেউ প্রস্তাব দিয়েছে, যারা প্রস্তাব দিয়েছে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। রাষ্ট্র এখনো কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে তো আমি জানি না। তো রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো ভেবে দেখবে যে খেতাব বঙ্গবন্ধু সরকারের সময় দেয়া হয়েছিল সেটি যথার্থ ছিল কিনা, মুক্তিযুদ্ধে ওনার ভূমিকা কি ছিল, সেগুলো তো মূল্যায়ন করতে পারে। কিন্তু বাতিল করে দেবে বা বাতিল করার সিদ্ধান্ত আসবে, সেটার গ্রাউন্ড থাকতে হবে, যৌক্তিক সিদ্ধান্ত হতে হবে। অযৌক্তিক বা রাজনীতিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বা রাজনীতিতে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার জন্য যদি এ ধরনের কাজ বা এ ধরনের উদ্দেশ্য যদি কারো থাকে, তাহলে সেটা কাঙ্ক্ষিত নয়। তবে জিয়াউর রহমান সাহেবের যে রাজাকার তোষণ নীতি, সেটা সর্বাধিক সমালোচিত এবং সবচাইতে আলোচিত বিষয়ও বটে। আর আজকে বিএনপির সমাবেশকে ঘিরে যে উত্তেজনাটা হয়েছে, আমি জানি না, পুলিশ যদি বিনা উস্কানিতে এই ধরনের হামলা করে থাকে অবশ্যই নিন্দনীয়, সেটাও খতিয়ে দেখা দরকার যে একটা রাজনৈতিক দল তো তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার তার যে দাবি দেওয়া সেটা শান্তিপূর্ণভাবে যদি তারা উপস্থাপন করতে চায়, সেই অধিকার তো তাদের আছে। কিন্তু তাদের সমাবেশকে কেন্দ্র করে যদি তারা নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সেটাও দেখতে হবে। তো আমি মনে করি যে শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ প্রশাসনের রয়েছে। জি জি, ডক্টর শফিউল আলম ভূঁইয়া, শওকত মাহমুদ যেটি বলছিলেন যে আজকে দুই মন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যটি যদি আন্দোলন ঘোষণা করার পরেও এই বক্তব্যটি দেওয়া হতো, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে আজকের যে কর্মসূচি যখন ঘোষণা হলো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আপনি এটাকে কতটা সমর্থন করেন? এটা তো শওকত ভাইয়ের বক্তব্য। শওকত ভাই যেহেতু একটা বিশেষ মতের দিকে ইঙ্গিত করছেন, দুই মন্ত্রী, এক মন্ত্রী যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় সেটা যদি হয়, আর অথবা মন্ত্রীরা কখন কে কোথায় কি কথা বলবেন সেটা তো তারা সিদ্ধান্ত নেবেন। আর আমি যদি এটা বলি যে যেটা সরকার সিদ্ধান্তই নেয়নি সেটা নিয়ে বা আন্দোলন বিশৃঙ্খলা কেন? যদি সরকার সিদ্ধান্ত নিত বা সরকারের দায়িত্বপূর্ণ কেউ যদি এটাকে সিদ্ধান্ত আকারে হাজির করত, তাহলে না হয় আমরা আন্দোলন সংগ্রামের পথে যদি বিএনপি যেত সেটাকে আমরা একভাবে দেখতাম। সেটাও কিন্তু সত্যি যে দুই মন্ত্রী যেটা বলেছে সেটা, আবার সিদ্ধান্ত না হওয়া একটা বিষয়কে কেন্দ্র করে। কারণ এটা কি এমন যে বিএনপি কে তো এখন মাঠে থাকতে হবে, রাজনীতি করতে হবে, বিএনপি যে ইস্যুই পাবে সেটাতেই রাজনীতি করবে। সেই জন্য সরকারি দলের নেতাদের অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে এবং সতর্কভাবেই তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে, যাতে বিএনপি কোনো ধরনের আন্দোলন করার সুযোগ তৈরি করতে না পারে। তো এটা তো দুই পক্ষের তাদের বক্তব্য, তাদের বিবেচনা এবং তারা কিভাবে রাজনীতিকে দেখেন, কিভাবে দেখতে চান, সেইভাবেই তারা দেখবেন আসলে। জি, ধন্যবাদ। শওকত মাহমুদ, আপনি কি একটু যোগ করবেন কিনা এই বিষয়টাতে, যেটি ডক্টর শফিউল আলম ভূঁইয়া বলছিলেন যে শান্তিপূর্ণ একটি সমাবেশের কথা। শান্তিপূর্ণ কিন্তু আমরা দেখলাম বিএনপির এর আগে 2 থেকে 3টি সমাবেশ তারা করেছে, প্রেস ক্লাবের সামনে তারা কিছুদিন আগে সমাবেশ করলো। আমরা দেখলাম সবগুলো সমাবেশই কিন্তু শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ করে আজকের সমাবেশের যে ইঙ্গিত, সেখানে পরস্পরকে দোষারোপ করা হচ্ছে, বলা হচ্ছে পুলিশ আসলে এটি পণ্ড করতে চেয়েছে, আবার পুলিশ বলছে যে তারা পূর্ব পরিকল্পিত ছিল। আসলে আপনার কাছে কি মনে হয়, মানে এটি কাদের কারসাজি? আমি তো ঘটনার সময় প্রেস ক্লাবের ভিতরে দাঁড়িয়ে আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি। আচ্ছা। এবং ঘটনাটি প্রত্যক্ষ করার সময় আমি দেখেছি যে যখন প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্য শেষ করছিলেন, বক্তব্য শেষ করার ঠিক মানে কয়েক সেকেন্ড আগেই পুলিশ তেড়ে এসে হামলাটি চালায়। এখন এই সমাবেশ যখন শেষই হয়ে যাচ্ছিল, তখন বিএনপি গোলমাল করার জন্য তো পুলিশের উপরে ইট পাটকেল মেরেছে বা পুলিশকে প্রভোগ করেছে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তাদের প্রোগ্রাম তো হয়ে গেছে। প্রথম দিকে সমাবেশ শুরুর আগে একটা বাধার চেষ্টা করা হয়েছিল, একজনকে পিটিয়েছিল বা পুলিশ করেছে কি যে আওয়ামী লীগের একটা সমাবেশও সেখানে বোধহয় গ্যাদার করার চেষ্টা করছিল, পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে এবং রাস্তা বন্ধ করেছে। কিন্তু সমাবেশ শেষ হয়ে যাওয়ার মুহূর্তে যে হামলাটা, এই হামলার পক্ষে আমি সাংবাদিক হিসাবে বলবো, নিরপেক্ষ অবস্থান থেকে বলছি যে সমাবেশ থেকে এমন কোনো কিছু পুলিশের দিকে করা হয়নি যে কারণে পুলিশ হামলা করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উদ্ভবই হয়।
সেই কারণে আমি বলছি যে এখানে শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণই ছিল, এবং যদি বিএনপির এখানে একটা প্রস্তুতি থাকতো তাহলে তো এটা বেশ কিছুক্ষণ ধরে ধরেন ইটপাটকেল বিনিময় বা বোমার ঘটনা অথবা পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটতো, কিন্তু পুলিশের তো সেগুলো করে না। পুলিশ ধাওয়া দিয়েছে, সবাই বাঁচার জন্য প্রেস ক্লাবের ভিতরে বা আশেপাশে সরে গেছে এবং লাঠি পিটিয়ে রক্তাক্ত করেছে। সেখানে ঢাকার সাবেক মেয়র নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেন তরুণ নেতা, তিনি এক কর্মীকে, আহত কর্মীকে ছুটে গিয়ে তারা পুলিশের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসছেন। তা আমার মনে হয় যে যদি আক্রমণ বা গোলযোগ করার ইচ্ছা থাকতো তাহলে তো তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রমাণ হতো বা কিছু করতো, সেরকম তো করেনি। অতএব এটি সম্পূর্ণভাবেই এটা একতরফা হামলা এবং বিনা উস্কানি হামলা, এবং এটা সমাবেশ প্রায় শেষই হয়ে গেছে। তো এটা আমি নিজে দাঁড়িয়ে গেছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি শওকত মাহমুদ আপনাকে এবং ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনাকে। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরবো, আরও একটা বিষয় আছে, সেই বিষয়ে আপনাদের বিশ্লেষণ জানবো। নিশ্চয়ই সঙ্গে থাকবেন দর্শক আপনারাও। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন শওকত মাহমুদ, আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আবারও স্বাগত জানাচ্ছি দুজনকেই আজকে সংবাদ সম্প্রসারণে। এবার যে আমরা কথা বলতে চাই, আজকে আমরা দেখলাম যে মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাজ্য এবং ইইউ প্রস্তাব এনেছে যে সামরিক শাসক, সেখানে যারা আছেন সামরিক জান্তা, তারা মিয়ানমারে যারা বিক্ষোভ করছিল এই সূচিকে বন্দী করার ব্যাপারে এবং আন্দোলনের ব্যাপারে, তারা যারা বিক্ষোভ করছিল তাদের ব্যাপারে দমন পীড়ন করা হচ্ছে সেরকম একটি প্রস্তাব এবং সেটি বন্ধ করার একটি প্রস্তাব মিয়ানমারের যে জাতিসংঘের যে মানবাধিকার পরিষদ সেখানে সেটি গ্রহণ করা হয়েছে এবং 300 এমপি সেটির অভিযোগ করেছেন এই ব্যাপারে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সেটির বিষয়ে একটু জানতে চাই শওকত মাহমুদ আপনার কাছে, আমরা কি কোনো সমাধান কি পাবো এই বিষয়টিতে? দেখুন, মিয়ানমারে স্মরণকালের মধ্যে গণবিক্ষোভ দেখেছি এটা আমার মনে পড়ে না। যেটা দেখেছি যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মূলধারার যারা মিয়ানমারের নাগরিক আছে তারা বিক্ষোভ করেছে, কিন্তু এটা যে নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে যে এই যে গণবিক্ষোভ, এটা একটি নতুন ঘটনা এবং এটা আমার মনে হয় যে দিনকে দিন বাড়ছে। এবং 300 এমপির যে কথা বলেছেন, 300 এমপি সম্ভবত ক্ষমতাসীন সাবেক বিদ্যায়ী ক্ষমতাসীন দলের এমপিরাই তারা ওইটা আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন যুক্তিসঙ্গত ভাবেই প্রস্তাবটি গ্রহণ করেছে, যদিও রাশিয়া এবং চীন প্রস্তাবের সঙ্গে একমত নয়। তারা বলেছে এখানে তো আর ভেটো দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারা একমত নয়, বরঞ্চ পশ্চিমা দেশগুলো সেখানে গণতন্ত্র ফেরানোর জন্য চাপ প্রয়োগ করছে জাতিসংঘের মাধ্যমে। এটা আমি মনে করি যে এটা খুব ইতিবাচক এবং একই সঙ্গে তারা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছে। যদিও মিয়ানমার এমন একটি দেশ যেখানে আন্তর্জাতিক ব্যবস্থা কতখানি কাজ করে সেটা আমার একটা সন্দেহ আছে, কারণ এটা নিজেরাই নিজেদেরকে চালায় এবং বহির্বিশ্বের সঙ্গে এক ধরনের এটা আমি বলবো যে এটা যোগাযোগহীনতার মধ্য দিয়ে চলে এবং তারা কোনো কিছু মানে না। এটা যদিও একটা ভালো আন্তর্জাতিক চাপ, কিন্তু তারপর আমি বলবো যে মিয়ানমারের পিছনে চীন রয়েছে এবং রাশিয়ারও হয়তো নেপথ্য সমর্থন থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। তো সেখানে লড়াইটা চলে যাচ্ছে চীন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর। তারপর আমি বলবো যে জনগণের বিক্ষোভই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং বিক্ষোভ যদি অব্যাহত থাকে এবং মিয়ানমারের সেনাবাহিনী এখনো বিক্ষোভ দমনে নামছে না, পুলিশ দিয়ে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে, যদি কন্ট্রোল করতে না পারে তাহলে আমি মনে করবো যে এই জনগণের সমর্থনে পশ্চিমা বিশ্ব নয় আরো বিশ্বের আরো অনেক দেশই এটার পক্ষে দাঁড়াবে এবং এটা আমি মনে করি সারা বিশ্বে গণতন্ত্রের সুবাতাসের জন্য একটা কার্যকরী পদক্ষেপ হবে। এবং আমেরিকায় যে পরিবর্তনটা হয়েছে নির্বাচনে, ডেমোক্রেটরা ক্ষমতায় এসছে, তারাও কিন্তু এই কথাটি প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন যে দেশে দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তারা তাদের ভূমিকা অব্যাহত রাখবেন। জি, ধন্যবাদ শওকত মাহমুদ, ধন্যবাদ আপনাকে। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি যদি বলতেন এই বিষয়ে আপনার মন্তব্য। দেখেন, জাতিসংঘ যে প্রস্তাবটি নিয়েছে, এই প্রস্তাব, এই ধরনের প্রস্তাব একটা নৈতিক চাপ সৃষ্টি করে, একটা মানসিক চাপ হয়তো সৃষ্টি করে, কিন্তু কার্যকর কোনো কিছু হয় না। যেটাতে কার্যকর হতে পারে সেটা হচ্ছে যে মিয়ানমারে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভে যদি জনগণের অংশগ্রহণ ব্যাপক হারে হয়, সেই বিক্ষোভের মধ্য দিয়ে যদি তারা সামরিক জান্তার পতন ঘটাতে পারে, তাহলে কার্যকর কিছু একটা হবে। যদি অন্যদিকে সামরিক বাহিনী যদি বিক্ষোভকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, তাহলে সামরিক বাহিনী টিকে যাবে। কারণ যে 300 এমপির কথা আমরা শুনলাম, সেই 300 এমপি আসলে সূচির দলের এমপি, তারা তো মানবাধিকার লঙ্ঘনের কথা বলবে।
তো সেই দিক থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপরে আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু আপনি হয়তো জানেন যে মিয়ানমার এমন একটি রাষ্ট্র, বহু বছর ধরে তারা অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞার মধ্যে ছিল। চীনের সমর্থন নিয়ে তারা অনেক দূর টেকেছিল, কিন্তু এখন মিয়ানমারের অবস্থান আরো অনেক ভালো আগের চাইতে। কেন? কারণ এখন চীন তো তাদেরকে সহায়তা করে, রাশিয়াও তাদেরকে সহায়তা করে, পাশাপাশি জাপান এবং ভারতও তাদেরকে সাথে নেয়ার জন্য, চীনের বিপরীতে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে। তো 4টি দেশের সমর্থন কিন্তু মিয়ানমার পায়। তো সেই কারণে আপনার শুধুমাত্র জনগণ যদি অভ্যুত্থান করতে পারে তাহলেই পরিবর্তন আসবে, অন্যথায় সামরিক বাহিনী নিয়ন্ত্রণে নেবে। এবং মিয়ানমারের সংবিধান যেভাবে করা আছে সেই সংবিধান অনুসারেও কিন্তু আপনার সামরিক বাহিনীর ব্যাপক অবস্থান শাসন যন্ত্রে থাকবে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনাকে, সেই সঙ্গে শওকত মাহমুদ আপনাকেও ধন্যবাদ আপনাদের বিশ্লেষণ তুলে ধরার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের আয়োজনে।